সুপ্রিয় শিক্ষার্থী, রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা বেশ কিছুদিন তোমাদের সাথে সম্পর্ক ক্লাসে ছিলাম। যেহেতু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 2 সপ্তাহে, তো আমরা আসল ক্লাস নিতে পারছি না। তার মানে এই না যে তোমরা এটাকে ছুটি হিসাবে নেবে, এটা কিন্তু ছুটি নয়। আমাদেরকে কী করতে হবে? সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। মানে তোমরা জানো, কোভিড-19 যখন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমরা কী করেছি, অনলাইন ক্লাসের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা অর্পিত কাজের মাধ্যমে তোমাদের সাথে আমরা কী করেছি, সংযুক্ত করেছি এবং তোমরা এবং আমরা মিলে কী করেছি, সম্মিলিত কাজের মাধ্যমে আমাদের সিলেবাসটাকে সমাপ্ত করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা কী করব, আমাদের যে ক্লাসগুলি চলছিল, চলমান ক্লাসগুলো, সেগুলি কী থাকবে, চলমান থাকবে। তবে আমরা কী করব না, আগের মতো সমূহ ক্লাস নিতে পারবো না। আমরা কী করব, এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের জন্য ক্লাসগুলি করাবো এবং তোমরা অবশ্যই কী করবে, আমাদের সাথে সংযুক্ত থাকবে। তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসের ধরনটা একটু জানো, যে যখনই আমি ক্লাস নিই, অনলাইন ক্লাসের ক্ষেত্রে তোমাদেরকে বলি, অবশ্যই কী করবে, তোমাদের টেক্সট বইটা সাথে রাখবে এবং একটি খাতা সাথে রাখবে, যাতে পড়ানোর সময় যে টপিকসটা আমি পড়াচ্ছি সেই টপিকসে যে বিষয়গুলো রয়েছে, যে আলোচনা করবো, সেগুলিকে তোমরা কী করতে পারো, আন্ডারলাইন করতে পারো এবং ক্লাস নোটটা তোমরা খাতায় লিখে নিতে পারো। কারণ লিখে দিলে আমাদের কী হয়, মনে থাকে ভালো। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসটা শুরু করি। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে আজকের পাঠ, আমরা বোর্ডে দেখবো যে পূর্ব বাংলার মুক্তি সনদ। আমি যখন পূর্ব বাংলার মুক্তি সনদ বলেছি, যেহেতু প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে আমি কী করেছি, আলোচনা করেছি বাংলাদেশের ইতিহাস নিয়ে আমরা শুরু করেছিলাম এবং সেটার মধ্যে কী ছিল, আমরা জানো 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর থেকে যে আলোচনাগুলি, সেগুলি আমরা করেছিলাম। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পরবর্তীতে যে আলোচনাগুলি করেছিল, তার মধ্যে ছিল 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। মানে সেই যুদ্ধে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, তা পূর্ববঙ্গ এবং তদানীন্তন যে পূর্ব পাকিস্তান জনগণ ছিল সম্পূর্ণ অরক্ষিত। কত সালে আমরা একটু মনে করবো, একটু খাতায় লিখে নিয়ে বসে হচ্ছে 1965 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় আমরা জানো যে পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটি হচ্ছে পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানের অংশে ছিলাম আমরা বাঙালিরা। 1965 সালের এই যুদ্ধে পূর্ব বাংলা, তদানীন্তন পূর্ব বাংলা ছিল একদম অরক্ষিত অবস্থায় ছিল, কারণ তাদের নিজস্ব কী ছিল না, সেনাবাহিনী ছিল না। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এই সরকারের মানে পূর্ব বাংলার যেন কোনো গুরুত্বই ছিল না, সুরক্ষার ক্ষেত্রে তাদের কোনো চিন্তাভাবনাই ছিল না। যার দরুন তখন প্রথম আমরা বুঝতে পারি আমাদের পূর্ব বাংলার এই বাঙালি জনগণ কতটা অরক্ষিত অবস্থায় আছে এবং ভারতের দয়ার উপরে ছেড়ে দেওয়া হয়েছিল এই পূর্ব বাংলাকে। মানে তখন এই যুদ্ধটার সময় চাইলেই ভারত আমাদের কী করতে পারতো, আমাদের আরও ক্ষতি করতে পারতো। সেটা না করে অনেকটা তাদের দয়া বর্ষবতী হয়েই আমরা কী করেছি, সেই সময়টা রক্ষা পেয়েছি। আমি আবারও বলবো, তোমরা সালটা অবশ্যই খাতায় নোট করবে। 1965 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ঠিক সেই সময়টাতেই কী হয়েছিল, আমরা বুঝতে পেরেছিলাম যে এই পূর্ব বাংলা আর তদানীন্তন পূর্ব বাংলা ছিল সম্পূর্ণ অরক্ষিত অবস্থা এবং ভারত সরকারের কি সম্পূর্ণ দয়ার কারণেই আমরা কী করেছিলাম, সেই মধ্যে রক্ষা পেয়েছিলাম। ভারতে সে সময় পূর্ববঙ্গে ব্যাপক আক্রমণ চালাতো। তাহলে 1200 মাইল দূরে
রক্ষা করতে পারে। কারণ পশ্চিম পাকিস্তানের কিন্তু নিজস্ব সেনাবাহিনী ছিল। তখন যদি ভারত আমাদের উপরে আক্রমণাত্মক ভূমিকা চালাতো, তাহলে কিন্তু সে 1200 মাইল দূরে থেকে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের যে নিরাপত্তা সেটা তারা কোনোভাবেই দিতে পারত না। এবং এই সময় ইসলাম বিপন্ন এবং রবীন্দ্রসঙ্গীত, হিন্দু সংস্কৃতি ও নজরুল ইসলামের গানে হিন্দুয়ানি অভিযোগ তুলে এসব চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণের নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক অধিকার রক্ষার জন্য, স্বায়ত্তশাসনের রক্ষার জন্য পূর্ব পাকিস্তানের নিজেরা নিজেকে নতুন করে উপলব্ধি করে। কারণ ওই সময় পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পেরেছিল আমরা যে পাকিস্তানের সাথে একটু অঙ্গরাজ্য হিসাবে আলাদা দিয়েছি, এই পাকিস্তানের সাথে শুধুমাত্র ধর্মীয় যে দৃষ্টিকোণ এটুকুই মিল আমাদের রয়েছে। তাদের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক, পরিচ্ছদ কোনো কিছুর সাথে আমাদের তেমন কোনো মিল ছিল না। তৎকালীন সময় আমাদের এই যে অভাবগুলোকে বুঝতে পেরে উপরোক্ত এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এবং আইয়ুব খানের নির্যাতন এবং নিপীড়নের পটভূমিতে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, বাঙালির মুক্তির সনদ হিসাবে 6 দফা দাবিকে উপস্থাপন করেছিল, যাকে পূর্ব বাংলার মুক্তির সনদ বলা, যেটাই আমাদের আজকে কি আলোচ্য বিষয়, পূর্ব বাংলার মুক্তির সনদ। তাহলে আমরা জানতে পারলাম যে বঙ্গবন্ধু কর্তৃক যে 6 দফা দাবি করা হয়েছিল সেটাকেই বলা হয় এই ঐতিহাসিক 1966 সালের ঐতিহাসিক 6 দফায় পূর্ব বাংলার মুক্তির সনদ। আমি আবার একটু বলি যে এই যে অত্যাচার, নিপীড়ন এবং পূর্ব বাঙালি যে অরিক্ত অবস্থায় ছিল, এই অবস্থা থেকে মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, সেই সময়ে যে 6 দফা দাবি উপস্থাপন করেছিলেন, সেই 6 দফা দাবিকে কি বলা হয়, বাঙালির মুক্তির সনদ বলা হয় বা পূর্ব বাংলার মুক্তির সনদ নামেও আখ্যায়িত করা হয়। ঐতিহাসিক এই 6 দফা প্রবক্তা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তানের রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ এবং অবহেলার বিরুদ্ধে যে আন্দোলন গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে তা 6 দফার দাবি থেকেই বোঝা যায়। অনেক ক্ষেত্রে বলা হয় যে আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়েছি তার বীজ বপিত হয়েছিল কখন, এই 6 দফার মধ্যে। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত যে বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তান জনগণের অধিকার রক্ষার জন্য এই 6 দফা দাবি উল্লেখ করেন, যা ইতিহাসে বিখ্যাত কি 6 দফা বা বাঙালি মুক্তির সনদ নামে বিখ্যাত। আজকে আমরা এই 6 দফার 6টি দফা কি ছিল তা নিয়ে জানব। তোমরা যদি একটু বোর্ডে লক্ষ্য করো, দেখো আমি প্রথমে কি করেছি, প্রথমেই লিখেছি কি পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা। মানে কি পাকিস্তানে তো দুটি অংশ ছিল, দুটি অঙ্গরাজ্য ছিল। ওটা একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, যা এখন বর্তমান পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান আমরা বর্তমানে যারা বাংলাদেশি তারা ছিলাম। তো এই জায়গায় যেন দুটোতে কি হবে, সংসদীয় পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এর মানে হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হয়ে যেন এই সংসদীয় ব্যবস্থা পরিচালনা করা হয়। মানে দুই দেশের জনগণই কি করবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করে তাদের নেতা নির্বাচন করবে। এটাই ছিল পাকিস্তানের 6 দফার প্রথম দফা, পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলন করা বা যুক্তরাষ্ট্রকে বা যে অঙ্গরাজ্যকে তার নিজস্ব অধিকারের কথা বলা।
জনগণ ভোটাধিকার নিশ্চিত হবে এবং নিজেরাই নিজেদের কী করবে, নেতাকে নির্বাচন করতে পারবে, তখন তারা কী করবে, তাদের উদ্দেশ্যে তারা এতদিন যে নিপীড়ন, অত্যাচার এবং শোষণের শিকার হয়েছিলেন তার থেকে মুক্তি পাবে। তার প্রথম দফায় ছিল স্বাধিকার বা নিজস্ব অধিকারের কি প্রতিষ্ঠা করা। তাহলে আমরা বলতে পারি যে মুক্তির সনদ কেন বলা হয়েছিল? মুক্তির সনদে প্রথমেই ছিল যে এই যে বঞ্চনার ইতিহাস, এই বঞ্চনার ইতিহাসকে পাশ কাটিয়ে আমাদের নিজস্ব অধিকারকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ আমাদের ভোটাধিকার নিশ্চিত করা, যাতে আমাদের নেতা কি করতে পারি, আমরা নিজেরাই নির্বাচন করতে পারি। তার পরবর্তীতে দেখা কি হচ্ছে, একই মুদ্রার প্রচলন করা, সহজ বিনিময়যোগ্য, মানে সহজে যেন কি করতে পারে, কেন্দ্র হাতে মাত্র দুটো বিষয় থাকবে, আমাদের প্রথমে হচ্ছে প্রতিরক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বাদে সকল বিষয় অঙ্গরাজ্যগুলির মধ্যে পূর্ণ ক্ষমতা থাকবে। দ্বিতীয় দফাটা ছিল তাই কি থাকবে, প্রতিরক্ষা, কেন্দ্রের হাতে থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। কোন দুইটা বিষয় থাকবে? প্রতিরক্ষা এবং পররাষ্ট্র, যা কেন্দ্রীয়ভাবে কি করা হবে, নিয়ন্ত্রণ করা হবে। আর এই দুইটা বাদে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বাদে সকল বিষয়গুলো অঙ্গরাজ্য, মানে পূর্ব পাকিস্তানের একটা পূর্ব পাকিস্তান হবে, আর পশ্চিম পাকিস্তানের যে সমস্যাগুলো শুধু তারা সমাধান করবে। দুটি বিষয় শুধু কেন্দ্রের হাতে থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রতিরক্ষা আর একটা হচ্ছে পররাষ্ট্র। এই দুটো বিষয় শুধু কেন্দ্র দেখবে। এই প্রতিরক্ষা এবং পররাষ্ট্র এই দুটি বিষয় বাদে অঙ্গরাজ্যগুলোর অন্যান্য বিষয়ে সম্পূর্ণ তাদের পূর্ণ ক্ষমতা থাকবে, অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। কিন্তু দুইটা ক্ষমতা বা দুইটা জিনিস বাদে সকল কিছুর ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলো নিজেই তাদের সিদ্ধান্ত নিতে পারবে। কোন দুটো বিষয় বা, একটা হচ্ছে প্রতিরক্ষা বিষয় আর একটা হচ্ছে পররাষ্ট্র। এই প্রতিরক্ষা এবং পররাষ্ট্র ছাড়া আর সকল বিষয় কি করতে পারবে, অঙ্গরাজ্যগুলো নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। যেমন চাইলেই তাদের, আমাদের দেখা যেত যে পূর্ব পাকিস্তানের আয় বেশি, অথচ ব্যয়টা কোথায় হয়ে যাচ্ছে, ব্যয়টা হয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে গিয়ে। তারপরে চাকরি বাকরি, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রেই কি করা হতো, দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানের প্রতি কি বেমাতা সম্বন্ধ আচরণ করা হতো। তার থেকে মুক্তির জন্যই এই দাবিটা তোলা হয় যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র শুধুমাত্র কেন্দ্র দেখবে। এই প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বাদে আর অন্যান্য সমস্ত বিষয়গুলো কি করবে, অঙ্গরাজ্যগুলো নিজেই পূর্ণ ক্ষমতার অধিকারী হবে। তারপরে তৃতীয় দফাটা ছিল সারা দেশে অবাধ বিনিময়যোগ্য দু ধরনের মুদ্রার প্রচলন না হয়ে বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলিত হবে। দেখো আমি কি লিখেছি, একই মুদ্রার প্রচলন করা, যা খুব সহজে বিনিময়যোগ্য, যাতে পূর্ব পাকিস্তানের কোনো মানুষ যদি পশ্চিম পাকিস্তানে যায়, সেই মুদ্রা দিয়ে সহজেই কি করতে পারবে, ক্রয় বিক্রয় এবং অর্থনৈতিক যে কোনো ব্যবসা বাণিজ্য সব ধরনের কাজই সে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। আবার পশ্চিম পাকিস্তানের কেউ চাইলেও এই সহজ বিনিময়যোগ্য একই মুদ্রা দিয়ে কি করতে পারবে, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে এসে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে। বলা যায় যে দুই দেশই যেন, দুটি অঙ্গরাজ্যেই যেন সহজ বিনিময়যোগ্য একটি মুদ্রার প্রচলন থাকে এবং সহজেই যেন তারা তাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কাজগুলো করতে পারে। চতুর্থ দফাটি ছিল সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। মানে কি, আমার প্রোডাক্ট বেচা কেনা হবে, সেটা কর ধার্য করব আমি, মানে আমার যে প্রদেশ থাকবে সেই অঙ্গরাজ্য কি করবে, নিজেই তার জিনিসপত্রের উপর যে কর ধার্য বা ট্যাক্স আদায় করবে, সেটা আঞ্চলিক সরকার, সে তার নিজস্ব যে জিনিসপত্র আছে তার কর ধার্য করার ক্ষমতা তার থাকবে। অর্থাৎ সকল কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকার আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারের কে দেওয়ার ব্যবস্থা থাকবে। অর্থাৎ যার যার কর
কর ধার্য করার ক্ষমতা থাকবে। সেই ধার্যকৃত কর বা ট্যাক্স একটি নির্দিষ্ট হারে কেন্দ্রের কাছে প্রদান করার ব্যবস্থা থাকবে। তারপরে অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এবং এই নির্ধারিত অংশ তারা কেন্দ্রকেও দেবে। এই যে বৈদেশিক মুদ্রা, আমরা বিদেশে কী করি, অনেক প্রোডাক্ট বৈদেশিক মুদ্রা আদান প্রদান আমাদের হয়ে থাকে। সেক্ষেত্রে যে বৈদেশিক মুদ্রা আমরা আয় করে থাকি অঙ্গরাজ্যগুলো, সেটা কী করবে, যেই অঙ্গরাজ্যগুলো থেকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, সেই অঙ্গরাজ্যে সেই অর্থটা থাকবে। তার থেকে একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে বা কেন্দ্রের হাতে যাবে, কিন্তু অধিকাংশটা সেই ক্ষমতাটা আঞ্চলিক সরকারের হাতেই থাকবে। এটাই ছিল আমাদের পঞ্চম দফা। ষষ্ঠ দফা হচ্ছে অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য, অঙ্গরাজ্যগুলো কী করবে, তার আঞ্চলিক নিরাপত্তার জন্য সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা থাকবে। এখন এই যে আমাদের ষষ্ঠ দফাটা কি বললাম, যে সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা, এটা কিন্তু আমাদের এই জায়গায় এসে ধাক্কা খেয়ে কিন্তু বাঙালি প্রথম বুঝতে পেরেছে যে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা এই যে এতদিন শোষিত হচ্ছিল, তারা বুঝতে পারলো কখন, 1965 সালে যখন ভারত আর পাকিস্তান কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানেরা তারা বুঝতে পারলো যে তারা একেবারেই অরক্ষিত অবস্থায় আছে। ভারত চাইলেই কি করতে পারত, এই পূর্ব পাকিস্তানকে একদম অবিরায় এদের জনগণকে কি করে দিয়ে করে দিয়ে তারা দখল করে নিয়ে যেতে পারত। বলা যায় কিছুটা আমাদের প্রতি দয়া প্রশস্ত হয়ে এই যুদ্ধে পূর্ব বাংলার মানুষকে ভারত ছেড়ে দিয়েছে। কারণ ভারত যদি পূর্ব পাকিস্তানের উপর আক্রমণ করত, তাহলে 1200 মাইল দূরে অবস্থিত পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিরা কিছুই করতে পারত না। তাদের নিজস্ব সামরিক বাহিনী ছিল, কিন্তু পূর্ব পাকিস্তান ছিল একেবারেই অরক্ষিত অবস্থা, এবং তাদের নিরাপত্তা, এই বাঙালি নিরাপত্তা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের কি ছিল না, কোনো মাথা ব্যথা ছিল না, যার জন্য একেবারে অরক্ষিত অবস্থায় ছিল। তখন বাঙালি বুঝতে পারে যে তাদের অবশ্যই কি তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষার জন্য তাদের একটি সামরিক বাহিনীর প্রয়োজন। আর তারই এই 6 দফার লাস্ট দফাটাই ছিল যে প্রত্যেকটি অঙ্গরাজ্যর নিজস্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা যদি এই প্রত্যেকটি 6 দফাকে প্রত্যেকটি দফা একটু ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে মূলত এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 6 দফাটা কি করেছিল, অধিকারগুলি তুলেছিল, দাবিগুলি তুলেছিল, সেটা মূলত কি ছিল, সেটা মূলত ছিল বাঙালি মুক্তির সময়। বাঙালি আজকে যে আমরা যে বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আসলে এই 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত যে 6টি দফা উত্থাপিত হয়েছিল, তার মধ্যে কি ছিল, বাঙালি বা বাঙালি জাতির বা বাঙালি জাতীয়তাবাদের বা আজ যে আমরা বাংলাদেশি তার বীজ বপিত ছিল। আর তৎকালীন এই 6টি দফার কারণেই কিন্তু পরবর্তীতে আমরা কি করি, বাঙালি জাতি অনুপ্রাণিত হয় তাদের দাবিগুলি আদায় করে নেয়ার জন্য, এবং আন্দোলন কি হয়, যেহেতু দাবিগুলি মেনে নেওয়া হয় না, আন্দোলনগুলি আরও দ্রুত বেগবান হয়। যার পরবর্তীতে আমরা এর পরবর্তী অংশটা আমরা নেক্সট ক্লাসে করব। তোমাদের শুধু পড়া মানে আজকে যে ক্লাসের যে পড়াটা সেটা ছিল এই তোমাদের 6 দফার যে পটভূমি, যে কীভাবে 6 দফাটা শুরু হলো। এই 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের মাধ্যমেই কিন্তু মূলত এই যে ওয়ার্নিং বেলটা বেঁধেছিল, তখনই এই ভারত পাকিস্তানের এই যে 1965 সালের যুদ্ধের মাধ্যমে। তারপরে তখনই আমরা কি করি, আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, যার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, লাহোরে যে হয়েছিল তখন এই 6টি দফা পেশ করেন, যা ইতিহাস বিখ্যাত 6 দফা বা বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কি করবে,
বাড়িতে এই পড়াগুলো করবে, কারণ এর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বা বাড়িতে লিখিত কাজ দেওয়া হবে। অবশ্যই সেগুলিও তোমরা কমপ্লিট করবে, আমাদের সাথে নিয়মিত অনলাইন ক্লাসগুলি করবে এবং তোমাদের বাড়িতে যে কাজগুলি দেওয়া হবে সেগুলিও করবে। তারপর দেখা যাবে যে আমাদের যে নির্দিষ্ট সিলেবাস সেটা আমরা শেষ করতে পারবো। এবং প্রিয় শিক্ষার্থী,